তীব্র গরমে বেড়েছে এসি ও ফ্যানের বিক্রি, চাহিদা বাড়ায় এবার বেচা কেনা বেড়েছে প্রায় 30%। স্বর্ণের দাম ভরিতে কমেছে 840 টাকা, এক ভরির দাম 1,18,798 টাকা আজ থেকে কার্যকর। সাবমেরিন কেবল কাটা পোড়ায় দেশ জুড়ে ইন্টারনেটে ধীর গতি, ভোগান্তিতে গ্রাহক। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 840 টাকা কমিয়েছে জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের এক ভরি স্বর্ণ বিক্রি হবে 1,18,798 টাকায়। শনিবার বিকেল থেকে এ দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এ দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,18,798 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,13,397 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 97,196 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 78,242 টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর এ নিয়ে 9 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট বিআইপিডির মেয়াদোত্তীর্ণ এফডিআর এর 1,08,00,000 টাকা ফেরত দিচ্ছে না ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। শনিবার রাজধানীর ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানায় বিআইপিডি। সংবাদ সম্মেলনে বিআইপিডির চেয়ারম্যান জানান, বিআইপিডি 2016 সাল থেকে 2018 সাল পর্যন্ত মোট 6টি এফডিআর অ্যাকাউন্ট খুলেছিল। এখন পর্যন্ত 56টি লিখিত পত্র দেয়া হলেও প্রতিষ্ঠানটি কোনো ব্যবস্থা নেয়নি। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্মানিত শিক্ষিকাবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে সত্যি খুব আনন্দিত এখানে আসতে পেরে এবং কিছুক্ষণ খেলা দেখারও সুযোগ হলো। যদিও আমি জানি প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপ, তার মাঝেও আমাদের এই ক্ষুদে খেলোয়াড়রা তারা প্রকৃতপক্ষে খেলায় নৈপুণ্য দেখিয়েছে। কাজে এর জন্য আমি বলবো যে এটা আজকে আমাদের জন্য সত্যিই খুব আনন্দের। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি নিজেও একজন ফুটবল প্লেয়ার ছিলেন। আমার দাদাও ফুটবল খেলতেন। আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই যাদের মহা ত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। আমার পরিবার খেলাধুলার প্রতি সবসময় অনুরাগী। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা প্রত্যেকেই ফুটবল খেলার সবসময় অংশগ্রহণ করেছেন এবং খেলায় পারদর্শী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তারই অনুপ্রেরণায় গড়ে উঠেছিল সবচেয়ে আধুনিক ক্লাব আবাহনী ক্লাব। মহান মুক্তিযুদ্ধের সময়ও এই ফুটবল খেলাই প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের। আমার মেজ ভাই সেও খেলতো, এমনকি আমার 2 ভ্রাতৃবধূ তারাও স্পোর্টসে ছিল, যদিও আজকে আর তারা কেউ নেই বেঁচে। 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আমি আমার পরিবারের সকলকে হারিয়েছি, শুধু আমার ছোট বোনটা ছাড়া। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি যখনই সরকার এসেছি তখনই আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরো বেশি অনুরাগী করতে। কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয়, ডিসিপ্লিন শিখায়, আনুগত্য শিখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়। আজকে আমাদের এই খেলাধুলার মধ্য দিয়েই
আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। আমি সত্যি খুব আনন্দিত যে আমাদের ক্রীড়াঙ্গন বাংলাদেশ, আমরা এখানে তো খেলছি, কিন্তু আজকে ফুটবল বিশেষ করে আমাদের ছেলেদের তো বটেই, মেয়েদেরও আজ দেশের বাইরে বিদেশে যেও তারা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। 2009 সরকার গঠন করার পর থেকে যখন আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম ছেলেদের এবং মেয়েদের, বঙ্গমাতা গোল্ড কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ, আজকে আমি দেখি আমরা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। সেই সাথে সাথে এই যারা খেলেছে সেখানে কিন্তু এই বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে যারা এই প্রাথমিক বিদ্যালয় থেকে খেলা শুরু করেছিল সেই প্লেয়াররাও কিন্তু সেখানে বিশেষ অবদান রেখেছে এবং 5 জন প্লেয়ার এখান থেকেই উঠে এসেছে। কাজে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটা বিরাট সম্ভাবনা রয়ে গেছে। আমরা আমাদের যারা খুদে ফুটবলার, আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বলবো আমরা সমস্ত উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে সব সময় সব স্কুল, শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার যেটা একটা সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়। সেই সাথে যারা প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি, তাদের প্র্যাকটিসের জায়গা তৈরি করে দেওয়া, তাদের জন্য একাডেমি তৈরি করে দেওয়া, সে ব্যবস্থাও আমরা নিয়েছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। আজকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট 2023 এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা আমি বলবো পারদর্শিতা দেখাতে পেরেছেন, সেখানে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গবন্ধু গোল্ড কাপ, এখানে রানার্স আপ হয়েছে তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠাপুকুর, জেলা রংপুর। আমার আন্তরিক অভিনন্দন, তারা রানার্স আপ হয়েছে। আর চ্যাম্পিয়ন হয়েছে চর গোলাপবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জেলা জামালপুর। 2-1 গোলে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপে যারা রানার্স আপ হয়েছেন, বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলা বাঞ্ছারামপুর। আমার আন্তরিক অভিনন্দন তাদের প্রতি। আর চ্যাম্পিয়ন হয়েছে টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটগ্রাম, জেলা লালমনিরহাট। 3-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে। আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে আমি বলবো যে এই আয়োজন যারা করেছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমি সত্যি খুব চিন্তিত ছিলাম যে এই প্রচন্ড রোদে আমাদের ছেলেমেয়েরা খেলছে, তাদের শারীরিক দিক থেকে কোনো রকম অসুবিধা না হয়, আয়োজককারীরা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। সেই সাথে সাথে আমাদের খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা যেন আরো বেশি আগ্রহ হয়, আরো বেশি আগ্রহী হয়ে অংশগ্রহণ করে। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরো মেধা বিকাশের সুযোগ হবে। কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরো বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। যেমন এখন আমার মেয়ে ফুটবলাররা নিয়ে আসছে, আমাদের ছেলে মেয়ে উভয় পারবে বলে আমি বিশ্বাস করি। আবার আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই কামনা করি। সবাই শিক্ষা দীক্ষা সব দিক থেকে খেলাধুলায়
আরো বেশি উন্নত হবে। সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলব। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের আজকের এই সোনার ছেলে মেয়েরা। আমার সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, দোয়া, আশীর্বাদ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আয়োজনকারী সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তীব্র গরমে দুর্বিষহ জীবন, ঘরে বাইরে কোথাও নেই শান্তি। একটু স্বস্তির পরশ পেতে এসি, এয়ার কুলার এবং ফ্রিজের বিক্রি বেড়েছে। এখন এসি ফ্রিজের দোকানে বেশ ভিড়। বিক্রেতারা জানিয়েছেন এবার তীব্র গরমে এসি ফ্রিজের চাহিদা বেড়েছে 30%। বেসরকারি চাকুরিজীবী নাভিদ আলম বৃদ্ধ মায়ের জন্য এসেছেন এসি কিনতে। জানালেন এবারের গরম অসহ্য, বাসার শিশু ও বয়স্করা কষ্ট পাচ্ছেন। ওয়েদারের যে কন্ডিশন তাতে এবার অলরেডি যখন ধরেন 40+ এরকম টেম্পারেচার দেখা যাচ্ছে। সো আমার বাসায় যেমন 2টা বাচ্চা আছে, প্লাস হচ্ছে আমার মা আছে। সো এইবার এসিটা বেসিক্যালি আসলে আমার মায়ের রুমের জন্যই কেনা। নাভিদ আলমের মতো তীব্র গরম থেকে একটু স্বস্তি পেতে অনেকেই ভিড় জমাচ্ছেন এসির দোকানে। দেশের বাসাবাড়িতে 1.5 থেকে 2 টনের এসির চাহিদা বেশি। কম আয়ের মানুষের পছন্দ এয়ার কুলার, পাশাপাশি ফ্রিজ, ফ্যানের বিক্রিও বেড়েছে। যে গরম পড়তেছে, গরমতে আসলে এসিটা দরকার। বাজার সংশ্লিষ্টরা বলছেন গত বছরের একই সময়ের তুলনায় চলতি মৌসুমে এসির চাহিদা 25 থেকে 30% বেড়েছে। অলরেডি শোরুমগুলোতে সাজানো হয়েছে। তো গত বছরের তুলনায় আমরা 50% মতো আমরা বেশি বিক্রি পাচ্ছি আর কি। বিক্রেতারা জানালেন তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি মার্চ থেকে এসির বিক্রি বেড়েছে। তবে ক্রমাগত মূল্যস্ফীতির কারণে অনেকে নির্দিষ্ট বাজেটে এসি ফ্রিজ কিনতে পারছেন না। এজন্য লাভ কমিয়ে বিশেষ মূল্য ছাড় দিয়ে বিক্রি বাড়াচ্ছে কোম্পানিগুলো। দেশি প্রোডাক্টের প্রতি কাস্টমাররা বেশি ঝুঁকে পড়ছে। ওয়ারেন্টি গ্যারান্টি ক্লেমের একটা বিষয় আছে, যেটাতে দেশি কোম্পানিগুলো খুব তাড়াতাড়ি যে কাজগুলো করে দেয়। এয়ার কুলার এবং আমাদের যে চার্জার ফ্যান এবং সাথে যে আমাদের সিলিং ফ্যান, আমাদের ওয়াল ফ্যান সহ যে অন্য প্রোডাক্টগুলো আমাদের মাশাআল্লাহ ভালো সেল হচ্ছে। একটা স্পেশাল ডিসকাউন্ট অফার চলতেছে, তো সেক্ষেত্রে কাস্টমার অনেক স্যাটিসফাইড। সংশ্লিষ্ট কোম্পানিগুলো জানিয়েছে বছরে এসির বাজার 6,000 কোটি টাকা। এবার বাসাবাড়ির জন্য 6.5 লাখ এসি বিক্রি হতে পারে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিমি ইউ5 এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সারা দেশে ইন্টারনেটের সেবায় ধীরগতি দেখা দিয়েছে। শুক্রবার রাত 12টার দিকে সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেট যোগাযোগ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে সাবমেরিন কেবল কোম্পানি। তারা বলছে সমস্যা সমাধানে 3 দিনের বেশি সময় লাগতে পারে। এদিকে সময় বাড়ার সঙ্গে ইন্টারনেটের সমস্যা বাড়তে পারে জানিয়ে দ্রুত বিকল্প পথ খোঁজার তাগিদ ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপ পর্যন্ত বিস্তৃত সিমি উই-5 সাবমেরিন কেবল চিকুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশে যুক্ত। এটির মাধ্যমে 1600 জিবিপিএস ডেটা সংযোগ পায় দেশ। তবে শনিবার থেকে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানান, শুক্রবার রাত 12টার দিকে সিঙ্গাপুরে সিমি ইউ5 এর ফাইবার কেবল কাটা পড়ে। লাইনটি মেরামতে 3 দিনের বেশি সময় লাগতে পারে। এই সময়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে চেষ্টা চলছে, জানান তিনি। এটা কুয়াকাটা থেকে সিঙ্গাপুরে সরাসরি কানেক্টেড। তো সিঙ্গাপুর এন্ডে, সিঙ্গাপুর প্রান্তে কেবলটা ফাইবার কেবল কাটা পড়ে। আমরা কনসোর্টিয়ামের সাথে যোগাযোগ অব্যাহত আছে। নর্মালি কয়েকদিন লেগে যায় এটা রেস্টোর করতে। ওই কনসোর্টিয়ামে ওই শিপ অ্যারেঞ্জ করে আর সেটা আইসা পরে মেনটেন করে, এটা মেনটেনেন্স করে। এদিকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলে বিঘ্ন ঘটায় ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। সময়ের সাথে সমস্যা আরও প্রকট হবে। গ্রাহক ভোগান্তি কমাতে বিকল্প পথে ব্যান্ডউইথ সরবরাহের তাগিদ তাদের। এখনো ইম্প্যাক্টটা হয়তো আপনারা কিছুটা পাচ্ছেন, ওয়ার্কিং ডে যেহেতু না, কনজাম্পশনটা একটু কম আছে। বাট আপনি যখন পিক টাইম, আই মিন লাইক 6 PM থেকে কিন্তু এটার এফেক্টটা বুঝবেন। অলরেডি আমাদের কাছে কমপ্লেন আসা শুরু হয়েছে। এই সার্ভারগুলোতে তারা লেটেন্সি হাই পাচ্ছে এবং স্লো পারফরমেন্স পাচ্ছে। আইএইচজিরা যদি আমাদেরকে এই সহযোগিতাটুকু করে যে খুব সহসাই যদি তারা ব্যান্ডউইথটা বিকল্প ওয়েতে বাড়ানোর ব্যবস্থা করে, তাহলেই আমরা হয়তো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারবো। দেশে বর্তমানে 5000 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হয়। 2025 সালের মধ্যে সিমি ইউ6 কেবলের মাধ্যমে তৃতীয় সাবমেরিন লাইনে আরও 13,000 জিবিপিএস ব্যান্ডউইথ যোগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। আইরিন খাতুন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশে প্রাণী সম্পদের উৎপাদন আশাব্যঞ্জক। এর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এ খাতের উন্নয়ন আরও অনেক বাড়বে বাজারও। শনিবার দোহার ও নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রাণী সম্পদে ভরপুর দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হয় প্রাণী সম্পদ প্রদর্শনীর। প্রদর্শিত হয় স্থানীয় অর্ধশত খামারির দেশি বিদেশি বিভিন্ন জাতের গবাদি পশু পাখি। উদ্বোধন করে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। কথা বলেন উদ্যোক্তাদের সাথে। এ সময় তিনি স্থানীয় খামারিদের সুবিধার্থে তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান। উৎপাদনটা আমরা বাড়াইতে পেরেছি, এখন কিন্তু এখান থেকে ভ্যালু এডিশন আরও যদি আমরা পণ্যগুলি তৈরি করতে পারি এবং তার সাথে যারা এই ছোট ছোট খামারগুলি আছে যারা এই কাজ করতেছেন তাদের কিন্তু মার্কেটিংয়ের জন্যেও বাজারজাত করার জন্যেও তাদেরকে কিন্তু আমাদের সাহায্য করতে হবে এবং বাজারের সাথে তাদের লিঙ্কেজ একটা করে দিতে হবে। এরপর দোহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যান সালমান এফ রহমান। সেখানে দর্শকদের নজর কাড়ে দেশি বিদেশি নানা জাতের প্রাণী। স্থানীয় খামারিদের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নারী উদ্যোক্তাদের আরো সম্পৃক্ত হতে আহ্বান জানান। অনেক খামারি যারা আছেন তারা নারী উদ্যোক্তারা আছেন এবং আমি মনে করি এখানে এই খাতে কিন্তু নারী উদ্যোক্তাদের কাজ করার অনেক সুযোগ আছে। তো সবকিছু নিয়েই আমি মনে করি এই খাতে আমাদের অনেক সফলতা অর্জন করার আমাদের সুযোগ আছে। অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে সফলতা অর্জনের জন্য স্থানীয় খামারিদের সনদ প্রদান করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দোহার, ঢাকা। ঈদের পর গেল সপ্তাহে 4 কার্যদিবসেই দর পতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স কমেছে 177.40 পয়েন্ট বা 3.03%। তবে ডিএসসিতে বাজার মূলধন বেড়েছে 21,000 কোটি টাকার উপরে। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক কমেছে 489 পয়েন্ট বা 2.92%। বিদায়ী সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে সবকটি সূচক কমেছে। ডিএসইএক্স সূচক কমেছে 177.40 পয়েন্ট, কমে অবস্থান করছে 5,686 পয়েন্টে। সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 1,912 কোটি 20 লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 2,174 কোটি টাকা। লেনদেন কমেছে 261 কোটি 38 লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 7,06,325 কোটি টাকায়। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,84,734 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসসির বাজার মূলধন বেড়েছে 21,590 কোটি টাকা। ডিএসসিতে হাত বদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 72 ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এর মধ্যে দর বেড়েছে 89টির, কমেছে 285টির এবং অপরিবর্তিত রয়েছে 21টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে আছে আলিফ ইন্ডাস্ট্রিজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম এশিয়াটেক ল্যাবরেটরিজ, দ্বিতীয় দেশবন্ধু পলিমার এবং তৃতীয় অবস্থানে আছে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট। অন্যদিকে বিদায়ী সপ্তাহের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 489 পয়েন্ট, অবস্থান করছে 16,614 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 48 কোটি 59 লাখ টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি 787 ড্রিমলাইনার উড়োজাহাজে কারিগরি ত্রুটির বিষয়ে বোয়িং কোম্পানির সাথে দ্রুত কথা বলার জন্য বিমানকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান। আজ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিল আজিমের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ নির্দেশনা দেন। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফকে বোয়িংয়ের সাবেক প্রকৌশলী শ্যাম সালেহপার দাবি করেন, উৎপাদন বাড়াতে গিয়ে উড়োজাহাজগুলোর অনেকগুলো ত্রুটি আমলে নেওয়া হয়নি। এই উড়োজাহাজগুলোর নিরাপত্তা পরীক্ষণের জন্য গ্রাউন্ডেড
করা উচিত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বোয়িং কর্তৃপক্ষ। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন এয়ারলাইন্সের কাছে 1000-এরও বেশি ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমানের কাছে রয়েছে এই মডেলের 6টি উড়োজাহাজ। এগুলো দিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও কানাডায় ফ্লাইট পরিচালনা করে থাকে বিমান। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী